আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমার কথা মনে হয় ক্লিয়ার আছে, তাই না? আমরা সবাই শুনতে পাচ্ছি? জি, জি ভাইয়া শোনা শোনা যাইতেছে। যাইতেছে। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আচ্ছা, আজকে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা যারা মোটামুটি যে কয়েকটা ক্লাস আমরা করেছিলাম, তো এর মধ্যে আমাদের আসলে প্ল্যান যেটা ছিল আমরা সেই প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ক্লাস করব হচ্ছে যে, যেহেতু আমরা কিছু কাজ আমাদের আগাচ্ছি, তো আসলে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু একটা ভেরিফাইড করার জন্য একটু সময় লাগে। গিগ তোলার পরে সেই গিগগুলোকে সাজানো থেকে শুরু করে অনেক কিছুই আমাদেরকে একটু কমপ্লিট করে রাখতে হয়। তো সেজন্যই আমাদের আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা কাজের মাঝখানেই কিন্তু অ্যাকাউন্টগুলো করে ফেলবো। এখন অ্যাকাউন্টগুলো করার পর আমরা সেগুলোকে ভেরিফাইড করব, ভেরিফাইড করে আমরা অর্থাৎ আমরা অ্যাকাউন্টগুলো সাজানো শুরু করব, যাতে করে আমরা পরবর্তী যে কাজগুলো আমরা শিখবো সেই কাজগুলোর পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা আস্তে আস্তে হ্যাঁ কাজগুলো শিখতে পারি। কাজের পাশাপাশি আমরা কি করতে পারি, আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু সাজানো হয়ে যায়। এক্ষেত্রে যদি ওই জায়গাতে যদি আমরা কোনো ভুল ত্রুটি পাই বা আমরা কোনো সমস্যায় পড়ি, তাহলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো খুব সহজেই, তাই না? তো এই জন্যই আসলে আমাদের মূল প্ল্যানটা ছিল আর কি। তো যাই হোক, আমাদের এখানে হয়তো অনেকে নতুন আছেন। আমি আমার নতুন ভাইদেরকে বলবো যে আসলে একেবারেই হয়তো আপনারা হয়তো চিন্তা করছেন যে কোথা থেকে শুরু করবেন। তো মূল বিষয়টা হচ্ছে যে আমার আরও একটা বেস কিন্তু আপনার শুরু হবে, এটা আমার হয়তো এখানে অনেকে জানে। মাঝে আমি একটু সময় দিতে পারি নাই, দেখে হয়তো ওইভাবে আসলে শুরু করতে পারি নাই। তো এই বেসটা একটু ছোট করে শুরু করে দিয়েছিলাম, যাতে করে শুরু করা যায়। তো নেক্সট আরেকটা বেস আমার একদম রিসেন্ট শুরু হবে। তো যারা ওই বেসে যুক্ত হতে চান তাহলে তারা যোগাযোগ করবেন। আবারও বলে দিচ্ছি যে আপনারা জানেন যে হয়তো যে আমি একেবারে অনেক বেশি টাকা নিই, বিষয়টা এরকমটা না। একদম সিম্পল টাকার মাধ্যমেই কিন্তু আমি শুরু করি। কারণ হচ্ছে যে আসলে আমার ওই অন্য 10টা ট্রেনারদের মতো এরকম খাই খেয়ে চিন্তা ভাবনা নাই, ঠিক আছে? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যতটুকু ইনকাম আমার নিজের হচ্ছে, আমার প্রতিষ্ঠান আছে, আমি নিজে ইনকাম করি, সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো সেই দিক থেকে যদি কিছু দুই একটা বেস বা মাসে একটা বেস বা মাসে দুইটা বেস যেটুকুই পারি আর কি, তো সেই জন্যই যদি মোটামুটি যদি সেই অনুযায়ী যদি আপনার আমার দ্বারা যদি দুই একজন উপকৃত হতে পারে, তাহলে এটাই আসলে শুক্রিয়া। তো এই বেসটা আমার একটু লেট হয়ে গিয়েছে, এটা এই জন্যই আর এখন আর লেট করি না, এই জন্য একটু পরপর ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই ছিল কথা এই পর্যন্ত। আপনারা যদি জয়েন হতে চান যোগাযোগ করবেন যে কোনোভাবে, হয়তো আমার নাম্বার কোথাও না কোথাও আপনি পাবেন। সেটা ভিডিও ডেসক্রিপশনে হতে পারে, অথবা যে কোনোভাবে হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলেই হবে। তো যাই হোক, আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে সবাইকে একটু অনুরোধ করবো, যারা একদমই আপনারা এসে পৌঁছেছেন তারা হয়তো বুঝতে পারছেন না যে কী করবেন। এই জন্য বলবো যে একটু আমি সবই বলবো, মাইক্রোফোনটা একটু মিউট রাখেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তো প্রথমে আমি আসলে চলে যাব হচ্ছে আপনার আমরা যেহেতু এসইও ক্লার্কে ছিলাম, আমরা এসইও ক্লার্কে চলে যাচ্ছি। তো এসইও ক্লার্কের যে সমস্যাটার মধ্যে আমরা পড়েছি সেই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করি। সেই সমস্যাটা কি বলুন তো, যে আমরা ভেরিফাইডের জায়গাটার মধ্যে একটু আটকাই গিয়েছিলাম, তাই না? তো সেই ভেরিফাইডটা আমরা কিভাবে করব সেই অনুযায়ী কিন্তু আমরা আগাবো। তো যাই হোক, আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে কি করা আছে কিনা অ্যাকাউন্ট আমি জানি না, তারপর আমি একটু জয়েনিংটা একটু করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইজান। জি বলেন। আপনার হোয়াটসঅ্যাপে কারেন্ট বিলের কাগজ, ছবি আর আমি আপনার এসইও একটা মেসেজ পাইছি। আপনি নাম হচ্ছে মনে হয় কি নাম, সোহাইবুল ইসলাম শহীবুল ইসলাম। ভাই। শহীবুল ইসলাম যেটা ভুল হয়েছে সেটা আমি বলবো, একটু আমার ধৈর্য দেন। হ্যাঁ, জি আমি ইনশাআল্লাহ জিনিসগুলো জি। দেখেছি। আর ভাই আরেকটা কথা, ক্লাসের মাঝখানে শেষের দিকে একটু কোশ্চেন করেন। জি কোন। ভাই একটা কথাই শুধু, আমি নামাজ পড়ার মতো আমি আর কি ক্লাস জি 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 ক্লাস তো বলেন, মনে করেন যেটুকু শহীবুল পর্যন্ত ভাই পারি বলেন সাড়ে বলেন 7টায় বলেন। নামাজ আমি নামাজ পড়াই যাবো। এই ক্লাসটা রেকর্ড হবে আজকে, টেনশন করার কিছু নেই। জি জি, জি ভাইজান ইনশাআল্লাহ। আমি এটা ইউটিউবেও দিয়ে আসসালামু দেওয়ার আলাইকুম। চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। তো এখন আমি দেখি আমার এই অ্যাকাউন্টটা দিয়ে একটু প্রবেশ করি।
এটাতে ওনার অ্যাকাউন্ট আপনাদের জন্য মনে বোঝার জন্য করেছিলাম, দেখি জয়েন হয় কিনা। হ্যাঁ, এটা করেছিলাম। আচ্ছা, প্রথম অবস্থা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে সেটিংয়ের মধ্যে। আপনারা সবাই মোটামুটি কম বেশি আমরা সেটিংয়ে যেয়ে আটকাইছি, তাই না? তো এখানে অবশ্যই যারা নতুন তারা অ্যাকাউন্ট করতে পারবেন, এটা একদম সহজ একটা বিষয়। ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা করে নিতে পারবেন, এটা খুব কঠিন কিছু না। তো যখন আমরা এই সেটিংয়ের মধ্যে আসবো তখন একটু কথা বললেন না, দোহাই লাগে, নাইলে একটু পরে আসরে এশার আজান দিবে, আমি চলে যেতে হবে, জামাত তো ধরতেই হবে আমার। আপনাদের তো অনেকে জামাত ধরবে। আচ্ছা, যাই হোক, তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা সেটিংয়ের মধ্যে আসলাম, আমরা এই সেটিংগুলো শেষ করে নিব। স্কিলটা আমরা এখনো দিই না। আচ্ছা, স্কিল নিয়ে স্ক্রিন দেখা যায় না ভাই, স্ক্রিন দেখা যায় না। একটু দিচ্ছি। এটা আগে বললে হতো। কোন জায়গায় আছি আমরা? এই জায়গায় আছি। একটু রাইট। আচ্ছা, এখন মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যায়। ওকে, মাইক্রোফোন সবাই মিউট করে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তা আমরা এই যে আইকনটার মধ্যে ক্লিক করে আমরা কিন্তু সেটিংয়ের মধ্যে চলে আসছি, তা আসছি না? সেটিংয়ে আসার পরে কিন্তু আমাদের এই জায়গায় সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের দেওয়া আছে। আমরা একটা একটা করে ভাইজান স্ক্রিন শেয়ার হয় নাই তো না, এখন আপাতত স্ক্রিন শেয়ার হয়েছে। যদি না হয় তাহলে আপনারা কেউ একটু বের হয়ে আবার ঢুকবেন। বারবার আমার আটকাই দিলে তো আমি ক্লাসটা শেষ করতে পারবো না, বুঝছেন? স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, এইখানে আপনি স্কিল ব্যাপারে কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে বলছি। একজনে বলুন তো আমরা কি কি স্কিল দেব, যা আমরা জানি আমাদের স্কিলটা আমরা সেখানে দিব। যেমন ধরেন আপনি যদি, যেহেতু আমরা এসইও শিখছি, তা আমরা এসইও দিই। এসইওর মধ্যে যদি আপনি পার্ট ভাগ করতে চান যে আমরা এসইওর মধ্যে কোন এসইওটা করে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আপনি এসএমএম দিতে পারেন, এসএমএম, তাই না? আমরা এসএমএম দিতে পারি। তারপরে আমরা আপনার কেওয়ার্ড রিসার্চ দিতে পারি। তারপরে আমরা কেওয়ার্ড অ্যানালাইসিস দিতে, মানে অ্যানালাইসিস আর রিসার্চ আমরা আসলে এটা এইরকম যেখানে একটা লিখে উঠালেই হবে, এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু নেই। হ্যাঁ, তো যাই হোক, আমরা এইভাবে করে আমরা যে স্কিলগুলো আমরা জানি সেই স্কিলগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো পরিশেষে এই বিষয়গুলো প্রোফাইলের মধ্যে একটু যাচ্ছি। প্রোফাইলের মধ্যে যাওয়ার পরবর্তীতে আমরা এই যে আমাদের একটা প্রোফাইল পিকচার, যেটা আমাদের একটা কোশ্চেন ছিল যে ভাই প্রোফাইল পিকচার মোবাইল দিয়ে করতে পারছি না, যারা মোবাইল ইউজ করেন, তাই না? তো এইটার প্রশ্নের উত্তর হচ্ছে, দেখেন, প্রথমত হচ্ছে যে আপনি যদি মোবাইলে একান্তই করতে না পারেন, আপনি আপনার সহপাঠী কোনো ভাই বন্ধুকে বলেন যে ভাইরা আমি তো ছবি দিতে পারছি না, আমার একটা ছবি কিন্তু দিয়ে দাও। তা আমাদের ছবি কত বাই কত হবে জানেন তো? 300 বাই 300। কথা বুঝতে পারছেন? তো এই 300 বাই 300 একটা প্রোফাইল পিকচার এখানে সেট করবেন। এর পরবর্তীতে আপনি এখানে একটা কাভার পিকচার সেট করবেন, সেটা হলো 1170 বাই 225। আচ্ছা, এই জায়গায় কারো কোশ্চেন আছে নি বলুন তো? নাকি এই জিনিসগুলো বুঝছেন না, পিক্সেলটা বুঝতেছেন না? জি না, এখানে সব। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে এটা ফটোশপের ক্ষেত্রে বা যদি আপনি একান্তই ডিজাইন না জানেন, যারা ডিজাইন জানে তারা আপাতত এটা বুঝে ফেলছেন যে 1170 বাই 225 এটা কি, এটা সবাই বুঝতে পারছেন যে এটার মাপটা। আর যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে বুঝতে হবে যে আপনি আপাতত ডিজাইনও জানতেছেন না। তাহলে আপনি যারা ডিজাইন জানে তাদের সহযোগিতায় নিতে হবে যে ভাই আমার একটা থাম্বলাইন তৈরি করতে হবে। প্রথমত হচ্ছে এবারে কীভাবে আপনি থাম্বলাইন তৈরি করবেন সেই বিষয় নিয়ে যদি আমি আপনাকে বলি, তাহলে আমি মনে করবো যে আপনারা অন্যান্য যারা অলরেডি ভালো অবস্থায় আছে তাদের একটু প্রোফাইলগুলো একটু চেক করবেন যে আদৌ তারা আসলে কি দিয়েছে, তাদের প্রোফাইল পিকচার বা কাভার তারা কিভাবে তৈরি করেছে, এই বিষয়গুলো আসলে একটু দেখবেন। 10 জনেরটা দেখবেন, 10 জনেরটা দেখে 1 জনেরটা তৈরি করবেন।
যে এর মতোই হতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনি মনে করেন যে আপনার ছবি বা আপনি দেখতে দেখতে বিষয় না, দেখতে যেমনই হন না কেন, মানে আপনি এমন কোনো ছবি তোলা নাই যেটা একেবারে প্রফেশনাল একটা রূপ ধারণ করে, তবে বারবার চেঞ্জ করাটা এটা প্রোফাইলের জন্য এটা খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বারবার চেঞ্জ করা যাবে না। কথা বুঝতে পারছেন এই বিষয়টা? কারণ বারবার চেঞ্জ করলে আপনাদেরই প্রবলেম হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যে যেটা একবার দিয়েছেন সেটা কিন্তু দিয়েই রাখবেন। তো এই জিনিসটা দেওয়ার সময় অনেক সময় একেবারেই খুব খেয়াল রাখবেন যে আমি প্রোফাইল পিকচারটা যদি আপনার কোনো প্রফেশনাল ছবি মানে তোলা থাকে, যেমন ধরেন আপনি হয়তো আইটিতে কাজ করছেন বা একটু কোট টোট পরা আছে, বা মনে করেন যে বুঝেন কেন, আপনি একটা ছবি দেখার পর যদি আপনাকে একটু জেন্টলম্যান না মনে হয়, দেখতে যদি ছবিটা হয়তো আপনি গাছের নিচে সেলফি একটা তুলছেন, ফুল বাগানে যা ছবি তুলছেন, এটা একটা প্রফেশনাল ছবি হতে পারে না। ধরেন একটা এক্সাম্পল দিলে আপনি পুরোটাই ক্লিয়ার হবেন। যে ধরেন আপনি এক জায়গায় চাকরি করবেন, এখন চাকরি করতে গিয়ে আপনাকে বলছে যে ভাই লোকটা কেমন, একটা ছবি পাঠান। তা আপনি চাকরি ক্ষেত্রে তাকে যে ছবি দিবেন, কি ছবি দিবেন? যে আপনি ফুল বাগানে দাঁড়াই দিয়েছেন, ঘরের ভিতরে মনে করেন যে ছবি একটা তুলছেন, এরকম দিবেন? অথবা আপনি বন্ধু বান্ধব লইয়া মনে করেন যে মাঠের মধ্যে একটা সেলফি তুলে ফেলছেন, এরকম নাকি? অবশ্যই একটা প্রফেশনাল ছবি দিবেন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, আপনি দাঁড়ায় আছেন ভদ্রভাবে, অথবা আপনি কম্পিউটারে কাজ করছেন বা আপনি বসে আছেন, মানে এরকম কিছু দিবেন। একটা মানুষ দেখলেই যাতে আপনাকে মনে হয় যে আপনি কাজ জানেন বা কাজ বুঝেন বা আপনার দিয়ে হবে। এখানে এই ধরনের ছবিগুলো ছাড়া যদি ওই যে আমি যেরকম বলছি এরকম দিলে কিন্তু আপনি খুব বেশি লাভবানটা হবেন। আর যদি মনে করেন যে আপনার এই ধরনের কোনো ছবি ব্যবহার নাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এদের মতো একটু মানে একটা লোগোর মতো তৈরি করবেন, যে সার্ভিসটা, সেই সার্ভিসের মতো করে একটা পিকচার আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? তো এইভাবে করে এরকম আরও অন্তত একজন না, এরকম মনে করেন যে আরও 2-4 জনকে কী করবেন, ফলো করবেন, দেখবেন, রিসার্চ করবেন। কারণ আপনার একটা প্রোফাইল মানে হচ্ছে যে আপনার এটা একটা দোকান, একটা শোরুম। এখন একটা শোরুম সাজাবেন, সে শোরুমটা যদি সুন্দর না লাগে, একটা মানে অডিয়েন্স এসে যদি দেখে যে না শোরুমটা খুব একটা সুন্দর না, ভালো লাগছে না, তাহলে কিন্তু কি সেই শোরুমটার মধ্যে থেকে মানুষ প্রোডাক্ট কিনবে না। একটা নর্মাল একটা বিষয়। ঠিক আছে? এটা নিয়ে কিন্তু আমি একদিন কথা বলেছিলাম, আমরা একটা ক্লাসে দেখাইছিলাম যে দেখেন একটা গিগ থেকে তার কত টাকা ইনকাম। আমরা যদি একটা গিগ তুলেছি, দেখেন তার টোটাল রেটিং আছে 136টা, একটা গিগ থেকে, কিন্তু এটা টোটাল গিগ না। যদি আমি টোটাল গিগ তুলতে যাই, তাহলে দেখেন তো এই লোকের এটা লোকের কাভার পিকচারও তেমন নাই, এই লোকের মনে করেন যে লোগোটাও তেমন কিছু দেয় না, জাস্ট একটা লোগো দিয়েছে। কিন্তু তার রিভিউর সংখ্যাটা দেখলে আপনি অবাক হবেন। সেটা হচ্ছে যে তার লাস্ট সিন হচ্ছে 2 ডে এবং টোটাল রেটিং হচ্ছে 5413, এবং তার লাস্ট ডে রিসেন্ট ডেলিভারি এবং 6 ঘন্টা আগে সে রেসপন্স টাইম। বুঝতে পেরেছেন এবার? তাহলে দেখেন 5400 যদি রেটিং হয়, এই লোক মিনিমাম কাজ পাইছে 10,000। সবাই কিন্তু রেটিং দিবে না, তাই না? তো সেই দিকটা চিন্তা করে দেখবেন। তাহলে দেখেন তার এক একটা গিগের দিকে তাকান, $99, সরি $1000, $400, $125, $99, $125, মানে আপনার $50। আচ্ছা বাদ দেন না, যদি সব মিলে যদি আপনি $50 করে যদি একটা লোকের যদি হিসাব করেন, তাহলে 10,000 দিয়ে গুণন দেন যে সে এই জায়গা থেকে কথাটা একেবারে যদি মনে করেন যে তার $1,000 কথা ছিল, বাদে দেন। $1,000 কথা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা ধরে নিলাম যে 1000 ডেলি কাজ করছে, মাত্র 1000 কাজ। আর সেই কাজটা যদি আমি যদি $100 দিয়েও যদি তার অ্যাভারেজ ধরি, তাহলে দেখেন তার আসছে $1,00,000। হ্যাঁ, যদি বাংলা টাকা হিসাব করে দেখি, চিন্তা করে দেখেন যে আগের রেট অনুযায়ী যদি দেখি 115 টাকা, এই ধরেন সব রেট অনুযায়ী আর কি, এটা কম বেশি হতে পারে। তাইলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি 15 লাখ টাকা। 1 কোটি কত? 15 লাখ টাকা। তো এটা আসলে সিম্পল একটা বিষয়, এটার থেকেও অনেক বেশি টাকা ইনকাম করার অনেক বেশি আছে।
তো এগুলা আসলে বলতে গেলে অনেক সময় তো আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে আমি এখানে আপনাদেরকে ইনকাম দেখাবো। আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কিভাবে আইডিটা ভেরিফাইড করব, এটার কাজের উদ্দেশ্য ছিল এটা। তো যেহেতু সেটিংয়ের ব্যাপার ছিল তাই এই জন্য প্রোফাইল এবং লোগোটা বলতে গিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করে ফেলেছি যে যখন আমরা কারো মানে একটু প্রোফাইল পিকচার এবং লোগো দিতে যাব তখন এরকম 2-4 জনের সাথে 2-4 জনের লোগো আমরা এইভাবে ওপেন করে করে দেখব যে আসলে সে কিভাবে প্রোফাইল দিয়েছে, কিভাবে সে কাভার ছবি দিয়েছে, এরকম দেখব। ঠিক আছে, ওকে। তো এই কাভার ছবিগুলো এই যে সেটিং আছে, আপনি যখন মাউস পয়েন্টার নেবেন সেটিং চলে আসবে, এভাবে চলে যাবে। এবার যদি এই সেটিংগুলো যদি আপনি মোবাইলের মাধ্যমে ঠিক না করতে পারেন, মানে ছবি দিতে না পারেন, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কারো কম্পিউটারে ঢুকে কম্পিউটার থেকে আপনি সেটিং টেটিং করে ঠিক করে নিতে পারেন যদি আপনার একান্ত ডিভাইস নাই থাকে। এটা হচ্ছে পরামর্শ আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমাদের পেমেন্ট মেথড, যদিও আমাদের পেমেন্ট মেথডের ক্লাস আলাদা হবে, কারণ পেমেন্ট মেথড একটা বিশাল একটা ক্লাস, এটা নিয়ে বিস্তার আলোচনা করতে হবে। তো আজকের আলোচনাটা হচ্ছে আমাদের সিকিউরিটিতে। তা আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে টেলিফোন নাম্বার। তো এই ভেরিফিকেশনটা কিন্তু আমাদের করতে হবে, এই ভেরিফিকেশনটা আমাদের করতে হবে। ধরেন আমরা যদি অ্যাড ফোনের মধ্যে দিই, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার অ্যাড করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের ক্লাসটা। তো আমরা যদি অ্যাড ফোনে এখানে আমরা বাংলাদেশটা সিলেকশন করে দেবো, বাংলাদেশ, যেটা আমরা বাংলাদেশ থেকে করব। তো আপনি বাংলাদেশটা দেখবেন যে বাংলাদেশ কোথায় আছে, অথবা 3টা বি চাপবেন, এটা অনেকে হয়তো জানে না, 1 2 3, এই যে 3 বিতে বাংলাদেশ আসবে সব সময়, যে কোনো জায়গায় 3টা বি চাপবেন বাংলাদেশ চলে আসবে। আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, আই এম নট এ রোবট, এটা টিক মার্কটা দিবেন যদি আপনার এখানে ভেরিফাইডের দরকার হয় আর কি, যেটা হচ্ছে যে ওই ছবিটা কি চাচ্ছে সেই অনুযায়ী যদি আপনি ভেরিফাইডটা করে যার ভেরিফাইডে দিলে দেখবেন যে টিক মার্ক চলে আসবে। ওকে, ফাইন। আপনি এখানে টিক মার্কটা দিয়ে দেন, আপনি যদি ভেরিফাইডে দেন আপনার ফোন নাম্বারের মধ্যে একটা কোড আসবে, ওই কোডটা দিলে ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের মনে হয় এখানে অনেকে ফোন নাম্বার ভেরিফিকেশন করে ফেলেছেন, রাইট? কে কে করেছেন ফোন নাম্বার ভেরিফিকেশন? স্যার আমি করছি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। এটা একদম ইজি, এটা নিয়ে আলোচনার বিষয় না। এবার আছে হচ্ছে যেমন অ্যাড্রেস ভেরিফিকেশন। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে ধরেন আমরা যদি অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে চলে আসলাম, তো অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। তো কী করতে হবে আমি একটু বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা এই জায়গাটা দিতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। দেখেন, প্রথমত হচ্ছে এই অ্যাকাউন্টটা কার সেটা আপনাকে ডিসাইড করতে হবে। যার অ্যাকাউন্টটা তাকেই কি করতে হবে, তার নাম ঠিকানা সব কিছু ব্যবহার করতে হবে। কারণ আপনি যখন আইডেন্টি ভেরিফিকেশন করতে যাবেন তখন আইডেন্টি ভেরিফিকেশন যার নামে করবেন তার অ্যাড্রেসটা তার সব কিছু হুবহুব লাগবে, একটু এদিক সেদিক হতে পারবে না। তো সেক্ষেত্রে ধরেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে অথবা আপনার আপনার এবার আসেন ভোটার আইডি কার্ডের ঠিকানা এবং আপনার ইলেকট্রিসিটি বিল অথবা মনে করেন যে ভার্সিটি, যেটা ইউনিভার্সিটি কার্ড হতে পারে বা ভার্সিটির যে কোনো অ্যাডমিট কার্ড হতে পারে। অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আপনার আইডেন্টি ভেরিফিকেশন, অর্থাৎ এই দুইটা জিনিসের যেখানে আপনি যা দিবেন সেম টু সেম হতে হবে। তো অনেক সময় দেখা গেছে কি একটা মানুষ এখানে অ্যাড্রেসটা একরকম দিয়েছে কিন্তু ইলেকট্রিসিটি বিলে তার ঠিকানা আরেক রকম, এতে কিন্তু ভেরিফাইড হবে না, বুঝে নেবেন কিন্তু কথাটা। তাহলে এই জায়গায় খুব কেয়ারফুলি থাকতে হবে। প্রথম হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ভোটার আইডি কার্ডে যা নাম আছে সেম টু সেম, ভুল হলে ওই ভুলটাই এখানে দিবেন। অনেকের ভোটার আইডি কার্ডটা ভুল থাকে তো সেই জন্য বলছি। ঠিকানাটা আপনার যা আছে পুরাটা এই জায়গাতেই লিখে দিবেন। যদি এই জায়গাতে আর লিখতে না দেয় তাহলে সেকেন্ডটা ব্যবহার করবেন, এর আগে আর সেকেন্ডটা ব্যবহার করার দরকার নেই, একটার মধ্যে শেষ করে দিবেন। সিটি আপনি যেটা আপনার সিটি আছে সেটা দিবেন, স্টেটটা আপনি এখানে দিবেন। ধরুন আবার যদি ঠিকানা হয়ে থাকে, তাহলে আমি যদি ঢাকা থাকি তাহলে আমার সিটি কি হবে, ঢাকা হবে। আমি তো ঢাকা জেলা ঢাকাতেই আছে। এখন ধরেন কারো যদি জেলা হয় কি আপনার কুমিল্লা কোনো একটা থানা হয়, আপনি সেই অনুযায়ী দিবেন। জিপ কোডটা আপনি যদি না জানা থাকে আপনি কারোর কাছে জেনে নেবেন, ভোটার আইডি কার্ডের পিছন থেকে জেনে নেবেন, জিপ কোডটা দিবেন। কান্ট্রিটা বাংলাদেশ সিলেকশন করবো, কয় বি বলেন তো?
1 2 3 দেখছেন, এই যে 3B-তে বাংলাদেশ। ওকে ফাইন। তারপরে আমরা এখানে যখন টিক মার্কটা দিব, ভেরিফাইডে ক্লিক করার সাথে সাথে আমরা সেকেন্ড পেজটা পেয়ে যাব। এই জায়গাতে কারো কোনো কোশ্চেন আছে না বোঝার মতো? স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন ইমরান ভাই, করুন। স্যার ওই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কি ব্যাংক লাইসেন্স ব্যবহার করা যাবে? ব্যাংক স্টেটমেন্টটা ড্রাইভিং লাইসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ড্রাইভিং লাইসেন্স হবে, ড্রাইভিং লাইসেন্স হবে, কিন্তু ওই যে বললাম না যে এই ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিলটা ভালো কাজে করে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমার কথা শুনুন, ওখানে যাওয়ার পর প্রশ্ন করেন এইখানে কোনো প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা। আপনার সম্পূর্ণ যা যা সাবমিট করবেন সেখানে যা যা অ্যাড্রেস থাকবে এখানে তাই দিতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। ওকে আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। আচ্ছা, আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে ধরেন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে 2টা ডকুমেন্ট আছে। তো এই জায়গাতে দেখেন আপনি আপনার ভোটার আইডি কার্ডটা অনেক সময় কি করেন, ছবি তোলেন, দেখেছি কি কোনা নাই, এক কোনা চলে গেছে আর এক কোনা আছে। তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে কি যে কোনো একটা আপনাকে বুঝাইতে হবে যে এটা আমি রিয়েল তুলছি, আমি আমার ফোন দিয়ে তুলছি, এটা বুঝাবেন যাতে এডিটিং করা না থাকে। যেমন আমাদের এক ভাই দিছে শোয়েব হুসাইন, উনি একটা ইয়া দিছে আমাকে, এটা এডিটিং করা, দেখেন এটা খুব সহজেই বোঝা যাচ্ছে এটা এডিটিং করা। এটা নিবে আবার নাও নিতে পারে, তা এডিটিংয়ের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন। কথা বুঝতে পারছেন বিষয়টা, যে এডিটিং যদি আপনি করেন তাহলে এডিটিংয়ের মতো করে করতে হবে যাতে বুঝতে না পারে। এবার এডিটিং করছেন, এডিটিং করার পরে যদি সেটাকে প্রিন্ট আউট না করেন তাহলে তো আপনি ফটোশপ থেকে সেভ করলেন জেপিজি অনুযায়ী, তাহলে তো আর হবে না। খেয়াল করেন কিন্তু বিষয়টা যে কোথায় আমাদের ভুল হওয়ার কারণে আমাদের ভেরিফাইডটা হবে না সেটা একটু দেখেন। যে আপনি যখন একটা জিনিস এডিট করেছেন তাহলে সেটা প্রিন্ট করে বের করতে হবে না, আপনি যে ছবি তুলে এটা সাবমিট করতেছেন, যে ছবিটা যে তুলছেন সেটা তো বুঝতে হবে। টোটাল মোট কথা হচ্ছে আপনার কাছে আপনার সফট কপি আপনার হাতে থাকতে হবে। কথা বুঝতে বিষয়টা, ওই হাতের মধ্যে আপনি কোনো একটা টেবিলের মধ্যে রেখে, খাটের উপরে রেখে, যেখানে রেখে এমনভাবে ছবিটা তুলবেন যে চারো কোণা দেখা যাচ্ছে, হয়তো সামান্য খাট দেখা যাচ্ছে, সামান্য টেবিল দেখা যাচ্ছে, এটা অল্প পরিমাণ, কিন্তু মূল জায়গাটা আপনি তুলে চলেছেন ফোন দিয়ে। এরপরে আপনি এই জায়গাতে আপনি কি করবেন, সাবমিট করবেন। এখন অনেকে বলতে পারে যে ভাই ছবি তোলার সময় তো দেখেছি কি উপরে বেশি জায়গা রয়ে গেছে, নিচে বেশি, সেক্ষেত্রে ক্রপ করে দিবেন। তবে ক্রপটা কি, ক্রপটা এমন পর্যায়ে নেবেন যে ধরেন আপনার খাটও দেখা যাচ্ছে, তবে বেশি না, অল্প পরিমাণ, এইরকম ক্রপ করে নেবেন। এই ক্রপ করে তারপরে সাবমিট করবেন। শুধু ফ্রন্ট পেজটা, কোন পেজটা, শুধু ফ্রন্ট পেজটা। তো অনেকে যেটা করে, আমি নিজেও বলেছিলাম যে আমাদের 2টা পার্ট করে নিতে, যেমন উপরে আবার নিচের পার্টটা একসাথ করে নিতে বলছে, ঠিক আছে। তো এখন দেখা গেছে কি অনেক সময় অনেক আপগ্রেড আসে, এই আপগ্রেডগুলোর কারণে অনেক সময় আপনাদেরকে একটু আপগ্রেডের সাথে একটু তাল মিলাতে হবে। যেমন এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা, মানে আইডেন্টি ভেরিফিকেশনটা একদম সহজ ছিল, তাদের যখন ইউজার ছিল না তারা অনবরত মনে করেন যে আইডি ভেরিফাইড করেছিল। এখন তাদের ইউজার বাড়ছে, তারা অনেক সচেতন হয়ে গেছে, তাই তারা ভেরিফাইডের বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছে। তো এই জায়গাতে আপনারা ফ্রন্ট পেজটা এইভাবে সাবমিট করবেন। ঠিক একই নিয়ম ফলো করবেন হচ্ছে কোথায়, অ্যাড্রেস মানে ডকুমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার ভাই বলছে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার একদম হুবহু আপনার যদি অ্যাড্রেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা আপনি মোবাইল দিয়ে ছবি তুলে দিবেন। আর ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওই অ্যাড্রেসটা আমি একটু আগে যে ফর্ম ফিল আপ করেছি ওখানে হুবহু দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট করবেন। ইলেকট্রিসিটি বিল অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনি ভার্সিটিতে পড়েন, ভার্সিটির আইডি কার্ড, হ্যাঁ, যেটা আপনার কাছে, তবে সবচেয়ে বেশি মানে আপনার ইলেকট্রিসিটি বিল, এইটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেওয়া থাকে, কারণ সাধারণত আপনি যেই ঠিকানা থাকে তার ঠিকানায় কিন্তু ইলেকট্রিসিটি বিল আসে। আর ইলেকট্রিসিটি বিল যার নামে বুঝতে হবে যে কি
তার ওই জায়গার স্থায়িত্ব, তার ওই জায়গার ঠিকানা, তার ওই জায়গা নিজের, ওখানে সে বসবাস করে, একলিশ এই জায়গা কিন্তু পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এখন প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আমার নামে তো ইলেকট্রিসিটি বিল নাই, তাহলে আমরা কিন্তু ওই যে ডকুমেন্ট দেখিয়েছিলাম, কি ডকুমেন্ট, যে আমাদের কিন্তু একটা ডকুমেন্ট চেঞ্জ করবো। তো আমাদের কোন একটা ভাই আমাকে একটা ছবি দিয়েছিল ইলেকট্রিসিটি বিলের, দিয়েছেন হচ্ছে আমাদের ওই একই ওই ভাইটাই, ঠিক আছে, আমাদের শৈবুল ভাই দিয়েছিল। তো শৈবুল ভাই এই যে ভুলটা কোথায় জানেন, যে এটাতে আপনি তৈরি করেছেন, এই তৈরিটা করে আপনি কিন্তু একটা স্ক্রিনশট নিয়েছেন, এটা আপনি ছবি তোলেন নাই। এই যে ছবি তোলেন না, সেটার প্রমাণ হচ্ছে যেমন উর্বে একটা দাগ রয়ে গেছে, কালো একটা দাগ আছে, দেখেছেন? আর এই ছবিটা যে ক্রপ করা এবং কম্পিউটারের মাধ্যমে করা, হুবহু বোঝা যাচ্ছে। কথা বুঝতে হচ্ছে বিষয়টা? তাহলে এখন এই ইলেকট্রিসিটি বিলটা আপনাকে কি করতে হবে, একদম হুবহু আপনাকে কি করতে হবে, বানাতে হবে, এবং বানায়া আপনাকে কি করতে হবে, 4 কোণা রাখতে হবে, 4 কোণা। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনি ছবি তুলতে পাচ্ছেন না, বা এটা ছবি তুললে অনেক সময় ইলেকট্রিসিটি বিলটা আপনার হয়ে যাবে, কি জানি বলছিলাম, ছবি তোলা মানে সাধারণত রঙিন কাগজগুলো ওইখানে ইলেকট্রিসিটি বিলের যেই কালারটা, ওই কালারটা হুবহু আসতে চায় না। তো দেখেন, আপনারা সবাই জানেন যে একটা প্রিন্ট স্ক্রিন আছে, প্রিন্ট স্ক্রিন, আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, এটা অথবা স্ক্রিন দিয়ে যেভাবে পারেন। আমরা প্রিন্ট স্ক্রিন, এই যে দেখেন, এই সফটওয়্যারটা আপনারা একটু সবাই ব্যবহার করবেন। এই সফটওয়্যার একটা ভালো দিক হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলে এটা আপনারা আপনাদের ইয়াতে ব্যবহার করতে পারবেন। এটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি হচ্ছে বিভিন্ন সময় স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য। তো এই সফটওয়্যারটা আপনারা কেউ ব্যবহার করেন, এরকম কেউ আছেন? নাই মনে হয়। আচ্ছা, তো যাই হোক, আমরা কি আমার কথাই শোনা যায় না? জি স্যার, শোনা যায়। ও আচ্ছা আচ্ছা, গুনো ঠিক আছে। আচ্ছা, তখন আপনারা এমন ভাবে কাটবেন, ধরেন আমি আপনাকে কিভাবে বুঝাচ্ছি, অর্থাৎ আপনি ছবিটা ওপেন করবেন, কি করবেন, ওপেন করবেন, ওপেন করে যেই পর্যন্ত ওপেন হয়েছে তার হুবহু পুরাটা না নিয়ে চারপাশে একটু খালি জায়গা রাখবেন। কি রাখবেন? খালি জায়গা রাখবেন। খালি জায়গা রেখে তারপরে ছবিটা সেভ করবেন। আর যদি কোনো কারণে আপনি হুবহু প্রিন্ট করে যদি নিতে পারেন তাহলে সেটা আরও ভালো। প্রিন্ট করে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে এখানে আপলোড করলে দেখবেন যে আপনার আপলোড হয়ে গিয়েছে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? তারপর আপনি এখানে ফিনিশে দিলে আশা করি 24 ঘন্টার মধ্যে আপনার ভেরিফাইডটা হয়ে যাবে। যদি কোনো কারণে ভেরিফাইড না হয় তাহলে ওদের সাপোর্ট টিমের সাথে কথা বলে কিভাবে ভেরিফাইড করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সাধারণত 72 ঘন্টার মধ্যে তারা বলে যে তারা প্রসেস করে দিবে, রিভিউ করে দিবে। যদি রিভিউ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাপোর্ট টিমের সাথে কথা বলবো। আচ্ছা, এখন আপনাদের আর কোনো কোশ্চেন এখানে আছে কিনা? এবার আমাদের কিছু লোকের কোশ্চেন আছে যেটা আমি জানি। কোশ্চেনটা করবো হচ্ছে যে ভাই আমি তো একবার সাবমিট করে ফেলছি, তাহলে কি করব? প্রথমত হচ্ছে যদি সাবমিট করে থাকেন, ভুল সাবমিট করে থাকেন, তাহলে অন্য একটা ইমেল আইডি দিয়ে আপনি একটু মানে ফ্রেশভাবে একটু আবেদন করেন, অ্যাপ্লাই করেন। ব্রাউজারটা ক্লিন করে নিয়ে, যেভাবে আমি বলেছিলাম যে ব্রাউজারটা পুরোপুরি ক্লিন করে নিয়ে তারপর সাবমিট করি। এটা হচ্ছে আমার হিস্টোরিটা একদম পুরোপুরি ক্লিন করে। এটা হলো আমার পরামর্শ আর কি, তবে এটা যৌক্তিক কোনো বিষয় না। জি ভাই, আমার একটা কথা আছে। কি? হ্যাঁ বলেন। এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে, দেখেন আপনার ইলেকট্রিসিটি, গ্যাস বিল, ওয়াটার বিল, এই যে দেখেন কেবল এক্সেট্রা, দেখেছেন? এবং জেপিজি, এই যে দেখেন কি কি দিবে, পিডিএফ, জেপিজি, এই যে দেখেন। আচ্ছা বলেন, কি জানি বলতে চাইছিলেন?
ভাই আমাদের ইয়ার পিছনে তো বাংলা অ্যাড্রেস দেওয়া এখন কিসের পিছনে? ইউনিভার্সিটির তো ভাই অ্যাড্রেস নাই ইউনিভার্সিটি আইডি কার্ডে। তাহলে হবে না তো, যেটা একটা তো বলছি তো, আমার তো অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে না ভাই আমাদের আইডি কার্ডের পিছনে তো অ্যাড্রেসটা দেওয়া বাংলায়, ইংলিশে লাগবে, ইংলিশে লাগবে। সেটা কি আপলোড দেবো এই প্রথমটায়? দ্বিতীয়টা আমি করছি, প্রিন্ট করেই আমি আপলোড দিছিলাম ছবি তুলি। কোনটা? দ্বিতীয়টা অ্যাড্রেস ভেরিফিকেশনটা? এটা 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 হ্যাঁ ওইখানে আমি দিছিলাম অ্যাড্রেস কি বলে ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ প্রিন্ট করি তারপর আপলোড দিছিলাম। প্রিন্ট করে তারপর আপলোড দিয়েছেন, আর এই জায়গায় বাংলা দিয়েছেন? এই জায়গায় আইডি কার্ডে প্রথমটা দিছিলাম, আইডি কার্ডে ফ্রন্ট সাইডটা, প্রথম সাইডটা দিয়েছেন। তাহলে এই জায়গায় যেটা আপলোড করেছেন এটা কি দিয়েছেন? অ্যাড্রেস ছিল? হ্যাঁ ইলেকট্রিসিটি বিল ছিল। আচ্ছা, আর এখানে যে অ্যাড্রেসটা ছিল হুবহু আপনার ওই প্রথম ফর্মে আমি যে ফর্মটা ফিল আপ করেছি ওখানে হুবহু ছিল? জি ভাই ছিল। আচ্ছা, কোনো মেইল আসছিল? না কোনো মেইল আসেনি। কোথাও অত ভুল করেছেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, কোথাও অত ভুল করেছেন এই জন্য আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আমরা সাপোর্ট, যখন আমরা সাপোর্ট সিস্টেমের সাথে কথা বলে যে আমরা সমাধান করব, ওইটা আমরা ওই সময় দেখাই দিব। অলরেডি তো 3 দিন 72 ঘন্টা ওভার হয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওইটা আপনার বিষয়টা হচ্ছে। আর কেউ আছে, কোনো কোশ্চেন আছে? আমার আছে স্যার, আমি যে অ্যাপ্লাইটা করেছিলাম এটা কি আমার তো কোনো মেইল আসেনি, আমি এখানে আরে এই মাত্রই এটার উত্তর দিলাম যে এটা নিয়ে আমরা সাপোর্ট টিমে কিভাবে যোগাযোগ করব, সাপোর্ট টিমে যোগাযোগ করে কিভাবে আমরা আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে নিব, আইডেন্টি ভেরিফাইটা করে নিব, সেটা আমরা সাপোর্ট টিমের সাথে কথা বলবো। আগে তো আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই না করে যদি সাপোর্ট টিমের সাথে কথা বলে তাহলে হবে না। কারণ আমরা যারা অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের তো হয়ে গেছে, আর যারা ভুল করেছেন তারা আজকের ক্লাসের পরে ভুলটা সংশোধন করে অ্যাপ্লাই করবে। তারপরে অ্যাপ্লাইয়ের পরে আমরা ইনশাআল্লাহ সাপোর্ট টিমের সাথে কথা বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে দেখেন, আবারও বলছি, এসিও ক্লার্ক থেকে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, ঠিক আছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমরা যে যা যা শেখাচ্ছি এই যে কাজগুলো সবচেয়ে বেশি এসিও ক্লার্কে পাওয়া যায়, ঠিক আছে। যদি ভালোভাবে যদি কাজটা শিখতে পারেন, এইটাই আপনার দেখবেন যে মোটামুটি আপনার পার্ট টাইম, অনেকে পার্ট টাইম জব বলে, আমি পার্ট টাইম বলি না, আমি মনে করি যে এটা আপনার ফুল টাইম জব হয়ে যাবে এবং ফুল টাইম চাকরি মানে আপনার ইনকামটা হবে। সাধারণত ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটা আমি আরও আগে বলছি, এখনও বলছি, একটু বুদ্ধি না খাটালে বা একটু সচেতন না হলে আসলে ফ্রিল্যান্সিং করাটা কঠিন। ফ্রিল্যান্সিং যতটা না আপনার কাজের ক্ষেত্রে যতটা আপনাকে এক্সপার্ট হতে হবে, তার থেকে উপস্থিত বুদ্ধিমত্তা এবং আপনাকে একটু চালাক চতুর হতে হবে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল আমি আপনাকে বলি, যদিও এটা অনলাইনে না, অফলাইনের একটা ব্যাপার বলি। যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে, তো প্রথম দিকে আমি যেটা করতাম সেই কাজটা হচ্ছে কি, যে ধরেন সে আমার কাছে আসছিল, তখন তো আমি একদম প্রথম দিকে তো আমার গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতাম। তো গ্রাফিক ডিজাইন নিয়ে যখন আমি কাজ করতাম তখন আমি তাকে বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন অফারগুলো করতাম, তার ওয়েবসাইটটা ঘাঁটতাম, স্যার আপনার এই জায়গায় মনে হয় একটা ছবি লাগবে, স্যার আপনার মনে হয় এখানে একটা কাভার পিকচার লাগবে, স্যার আপনার ওয়েবসাইটের এই জায়গায় একটা ছবি বসালে ভালো লাগবে। আমি তাকে বিভিন্নভাবে অফার করতাম। যখন আমি ডিজিটাল মার্কেটিংটা শুরু করি তখনও আমি অফার শুরু করেছি যে স্যার আপনি যদি চান, আপনার তো আমি তো আপনাকে গ্রাফিক ডিজাইনে অফার করে আপনার কাছ থেকে মানে আপনি আমার থেকে সেবা নিয়েছেন, স্যার আমি কিন্তু এসইও করতে পারি, আমি ভালো এসইও করি, আমার অনেক প্রজেক্ট আছে, আপনাকে চাইলে আমি দেখাইতে পারি। স্যার আমি কিন্তু আপনার সাইটটা কিন্তু গুগল র্যাঙ্কিং এনে দিতে চাই, স্যার আমি আপনাকে কিন্তু একটা এসএমএম সার্ভিসটা দিতে চাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসটা দিতে চাই, ঠিক আছে। এরকম অনেক প্ল্যান আছে। তো এখন অনেকে বলবেন যে ভাই আমি যদি মার্কেট প্লেসে কাজ না পাই, তাহলে আমরা তো অনেকেই তো গুগলে অ্যাকাউন্ট করে বা এসইও ক্লার্কে বা ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট করে, সবাই কি কাজ পায়? সবাই কাজ পায় না। যদি সবাই কাজ পায় তাহলে তো এই দুনিয়াতে কেউ বেকার থাকতো না। কাজ আপনি পাবেন, কিন্তু আপনাকে কাজের অনুযায়ী সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে। আবার অনেকে একটু হতাশ হয়ে যায় যে ভাই অনেক দিন হয়ে গেছে কাজ পাচ্ছি না, তাহলে আমরা কি কোনো ইনকাম করবো না? দেখেন, কাজ
মার্কেট প্লেসের বাহিরেও গিয়েও আমরা কাজ নিতে পারবো। এটা আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা মার্কেট প্লেসের বাহিরেও কাজ নিতে পারি। শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে থাকলে তো আপনি কাজ পাবেন না। শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে কত আর কাজ পাবেন, কতগুলো আর কাজ পাবেন। ঠিক আছে, আপনাকে অনেক সিস্টেম ডেভেলপ করতে হবে। মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে, মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্টদের নিয়ে আসতে যায় সেটা নিয়ে আপনাকে জানতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আপনার হাতের ফোনটাই একটা মার্কেট প্লেস, আপনার যে হোয়াটসঅ্যাপটা ইউজ করেন এটাই একটা মার্কেট প্লেস। আজকের দিনেও আমার মেসেজ আসছে আমার ধারণা অনুযায়ী অন্তত সব মিলে মনে অন্তত 35 থেকে 40টা মেসেজ আসছে। এর মধ্যে হয়তো প্রয়োজনীয় মেসেজ আছে, অপ্রয়োজনীয় আছে। তাহলে দেখেন আমার হোয়াটসঅ্যাপটাই তো একটা মার্কেট প্লেসের মতো, যে আমি এখানে ঢুকে আমার মতো করে আমি দেখি কে আমাকে কাজের জন্য মেসেজ দিচ্ছে, কে জাস্ট জানার জন্য মেসেজ দিচ্ছে, এই বিষয়গুলো তো আমি এখানেই দেখতে পাই। তার মানে যখন আপনার নিজস্ব ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে, ওই ক্লায়েন্টগুলো কিন্তু তখন আপনাকে সবসময় কাজ দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, আমরা নামাজের দিকে যাব, অলরেডি আমাদের 2 মিনিট হয়ে গিয়েছে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস হয়তো আগামীকাল গ্যাপ দিয়ে পরশু দিনও করতে পারি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।